যখন ওয়েটার আমার জন্য কোণে একটি ছোট টেবিল সাজালো তখন ৩০ জন মানুষের নজর আমার দিকে ছিল। সেটা ছিল মাদার্স ডের দুপুর, এবং আমার পুত্রবধূ নেহা খুব অনায়াসেই বলেছিল যে সে আমাদের সাথে খাবে না, তার জন্য আলাদা টেবিল লাগিয়ে দিন। তার গলায় সেই শীতলতা ছিল যা আমাকে গত ৭ বছর ধরে জমিয়ে দিচ্ছিল। আমি চুপচাপ নিজের পার্স তুললাম এবং কোণের টেবিলে চলে গেলাম। কিন্তু তারা কি জানত যে যেই রেস্তোরাঁয় তারা আমাকে লজ্জিত করছিল তার আসল মালকিন কে? আমার নাম পুনম সেঠি। আমি ৭৪ বছর বয়সী এবং চণ্ডীগড়ের সেক্টর ২২-এ থাকি। মানুষ আমাকে একজন অসহায় বৃদ্ধা মনে করে যে তার পুত্রবধূর মর্জির ওপর নির্ভরশীল। কিন্তু সত্য অন্য কিছু। সত্য হলো এই যে আমি ৩৫ বছর ধরে সেন্ট জেভিয়ার্স ইংলিশ মিডিয়াম স্কুলের প্রধান শিক্ষিকা ছিলাম। সত্য হলো এই যে আমার নামে ৩টে প্রপার্টি আছে যার মোট মূল্য ৬.৫ কোটি টাকা। আর সবচেয়ে বড় সত্য হলো এই যে যেই দ্য ক্রাউন রেস্তোরাঁয় আমার পুত্রবধূ আজ আমাকে আলাদা বসালো, সেই ৪তলা ভবনটি আমার মৃত স্বামী এবং আমার। প্রতি মাসে ২৮,০০০ টাকার ভাড়া সরাসরি আমার অ্যাকাউন্টে আসে। কিন্তু সেদিন আমি কিছুই বললাম না। আমি শুধু কোণের টেবিলে বসে পড়লাম এবং মেনু কার্ড দেখতে লাগলাম। কারণ আমি জানতাম যে যখন বিল মেটানোর সময় আসবে তখন সবার সামনে সত্য প্রকাশ পাবে, এবং ততক্ষণ আমি ধৈর্যের সাথে অপেক্ষা করতে পারতাম। কারণ ৭ বছরে আমি অনেক কিছু সহ্য করেছিলাম, আর এখন শুধু কয়েক ঘন্টার ব্যাপার ছিল। যদি আপনারাও এটি শুনতে চান যে আমি আমার সম্মান কিভাবে ফিরে পেলাম, তবে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ এই গল্পটি প্রতিটি সেই নারীর জন্য যাকে মনে হয় যে তার কাছে আর কিছু অবশিষ্ট নেই। কিন্তু আগে আপনাকে শুরু থেকে বলতে হবে কিভাবে আমি একজন সম্মানিতা প্রধান শিক্ষিকা নিজেরই পুত্রবধূর হাতে এতটা অসহায় হয়ে পড়লাম, এবং কিভাবে আমি চুপচাপ ধীরে ধীরে সবকিছুর প্রস্তুতি নিলাম। আমার বিয়ে ৪৯ বছর আগে হয়েছিল। আমার স্বামীর নাম ছিল হরবন্ত সিং সেঠি। তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ম্যানেজার ছিলেন। আমরা দুজনেই মধ্যবিত্ত পরিবারের ছিলাম। সেই দিনগুলোতে সেক্টর ২২-এ ছোট ছোট বাড়ি থাকত। আমরা ৮০-র দশকে একটি 2 বিএইচকে ফ্ল্যাট কিনেছিলাম ১৫,০০০ টাকায়। আজ তার দাম ৭৫ লাখ টাকা। হরবন্ত খুব বুদ্ধিমান মানুষ ছিলেন। তিনি সবসময় বলতেন, পুনাম, প্রপার্টি আসল সুরক্ষা। টাকা আসে যায়, কিন্তু জমি বাড়ি তোমাকে কখনো ধোকা দেবে না। তিনি ৯০-এর দশকে যখন সেক্টর ১৭-তে দ্য ক্রাউন রেস্তোরাঁ খুলছিল, তার ভবনে ৪৫ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন সাইলেন্ট পার্টনার হিসেবে। রেস্তোরাঁ চালাতো অন্য কেউ, কিন্তু বিল্ডিংটি আমাদের ছিল, এবং সেই পেপার্স হরবন্ত আমার নামে করিয়েছিলেন। তিনি বলতেন, তোমার নামে থাকুক পুনাম, আমার কিছু হয়ে গেলে তোমাকে কারো কাছে হাত পাততে হবে না। কতটা চিন্তাভাবনা করে তিনি সবকিছু করেছিলেন। কিন্তু ভাগ্যের অন্য কিছুই মঞ্জুর ছিল। ৯ বছর আগে হরবন্তের কিডনির অসুখ হল। ডায়ালিসিস শুরু হলো। ১৮ মাস ধরে আমরা পিজিআই চণ্ডীগড়ের চক্কর কাটতে থাকলাম। প্রতি সপ্তাহে ৩ দিন ডায়ালিসিস। আমি তার সাথে থাকতাম। কুনাল আমার একমাত্র ছেলে সেই দিনগুলোতে নিজের চাকরিতে ব্যস্ত ছিল। সে দিল্লিতে কাজ করত, তবে প্রতি মাসে একবার অবশ্যই আসত। হরবন্তের শরীর দিন দিন খারাপ হতে থাকল। তার ওজন ২০ কেজি কমে গেল। যে মানুষটি একসময় ৬ ফুট লম্বা আর মজবুত ছিল, সে একটি দুর্বল ছায়ায় পরিণত হল। আমি তাকে খাবার খাওয়াতাম, ওষুধ দিতাম, রাত জেগে থাকতাম। স্কুল থেকে ছুটি নিয়েছিলাম আমি। সারা দুনিয়া থমকে গিয়েছিল হরবন্তের বিছানার কাছে। এক রাতে বৃষ্টির মরশুম ছিল। তিনি আমাকে বললেন, পুনম, আমি জানি আমার সময় কাছে, কিন্তু তোমাকে চিন্তা করার দরকার নেই। সবকিছু তোমার নামে আছে। ফ্ল্যাট, সেক্টর ১৮-র দোকান এবং সেক্টর ১৭-র বিল্ডিং। এফডিও আছে, এলআইসিও আছে। তুমি শান্তিতে থেকো। আমি তার হাত ধরলাম। আপনি কেন এমন কথা বলছেন? আপনি ঠিক হয়ে যাবেন। কিন্তু তিনি হাসলেন। তিনি বললেন, আমি ঠিক আছি পুনাম, কারণ আমি জানি তুমি সামলে নেবে। তুমি ৩৫ বছর পর্যন্ত প্রধান শিক্ষিকা ছিলে। তুমি জানো কিভাবে সব সামলাতে হয়। শুধু কুনালের খেয়াল রেখো, সে এখনও বাচ্চা। কুনাল সেই সময় ৩৫ বছরের ছিল, কিন্তু হরবন্তত আছে, সে সবসময় বাচ্চাই ছিল। ৩ মাস পর এক শুক্রবার সকালে হরবন্ত শেষ নিঃশ্বাস নিলেন। ডায়ালিসিসের পর তার হৃৎস্পন্দন থেমে গেল। ডাক্তাররা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু শরীর আর সাথ দিল না। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। ৪৭ বছরের বিবাহিত জীবন ছিল আমাদের। প্রতিদিন সকালে আমি তাকে চা বানিয়ে দিতাম, প্রতিদিন সন্ধ্যায় তার সাথে বারান্দায় বসতাম। এখন হঠাৎ সবকিছু খালি হয়ে গেল। শেষকৃত্যে পুরো সেক্টর ভেঙে পড়েছিল। হরবন্ত সভার প্রিয় ছিলেন। কুনাল সব কাজ সামলাল। আমি শুধু চুপচাপ বসে রইলাম। ১৩ দিনের সাধ্য শান্তি হল। আত্মীয়স্বজন এলো আর গেল। তারপর সবাই নিজের নিজের জীবনে ফিরে গেল এবং আমি একা হয়ে গেলাম। সেই দিনগুলোতে আমি বুঝতে পারতাম না যে দিন কিভাবে কাটাব। সকালে উঠলে হরবন্তের চা বানানোর অভ্যেসে ঘুম ভাঙত। তারপর মনে পড়ত যে এখন সে নেই। রান্নাঘরে দাঁড়িয়ে কেঁদে দিতাম। পাশের বাড়ির সুশীলা মাসি আসতেন, আমাকে সামলাতেন। তিনি বলতেন, পুনম বিটিয়া, তোমাকে সাহস রাখতে হবে।
তোমার উপর এখন এই ঘর আছে। কিন্তু ঘর কি? শুধু একটি খালি ফ্ল্যাট ছিল। কুণাল দিল্লি চলে গেল নিজের চাকরিতে। সে প্রতি সপ্তাহে ফোন করত, মা তুমি ঠিক আছো, কিছু লাগবে? না বেটা, সব ঠিক আছে। আমি সব সময় এটাই বলতাম, তাকে নিজের কষ্টের কথা কেন বলবো? ধীরে ধীরে আমি নিজেকে সামলালাম, স্কুল আবার জয়েন করলাম, বাচ্চাদের মাঝে সময় কাটতে লাগল। সন্ধেবেলা এখন সবচেয়ে কঠিন ছিল, যখন হরবন্তের চেয়ারটা খালি দেখতাম। কিন্তু আমি একা থাকতে শিখে নিয়েছিলাম। হরবন্ত যা বলেছিলেন তা সত্যি ছিল। সব কিছু আমার নামে ছিল। ফ্ল্যাটের কাগজপত্র, সেক্টর 18 দোকানের পেপার্স, সেক্টর 17 দ্য ক্রাউন রেস্তোরাঁওয়ালা বিল্ডিংয়ের ডকুমেন্টস, সব কিছু আমার নামে। এফডি ছিল পিএনবিতে 60 লাখ টাকার, যেখান থেকে প্রতি বছর 4,50,000 টাকা সুদ আসত। স্কুল থেকে পেনশন ছিল 20,000 টাকা এবং 3টে প্রপার্টি থেকে ভাড়া। ফ্ল্যাট থেকে 18,000, দোকান থেকে 25,000, আর রেস্তোরাঁর বিল্ডিং থেকে 28,000। সব মিলিয়ে প্রতি মাসে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি আমার আয় ছিল, কোনো কিছু না করেই। আমি আরামেই থাকতে পারতাম, কিন্তু আমি কাজ করা চালিয়ে গেলাম। রিটায়ারমেন্ট পর্যন্ত প্রধান শিক্ষিকা রইলাম, কারণ বাচ্চাদের পড়ানো আমার ভালো লাগত, আর কারণ খালি বসে থাকলে মাথায় আরও বেশি চিন্তা আসত। এভাবেই 3 বছর কেটে গেল। কুণালের চাকরি দিল্লিতে ভালো চলছিল। সে টেক কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজার ছিল, ভালো স্যালারি ছিল, বছরে 3-4 বার চণ্ডীগড় আসত। আমরা দুজনে একসাথে থাকতাম কিছুদিন। সে তার বাবার স্মৃতি শুনত, আমি রান্না করতাম। আর তারপর একদিন সে ফোন করল, মা আমি একটি মেয়েকে ডেট করছি, তাকে বিয়ে করতে চাই। আমি খুশি হলাম। কে সে, কোথায় থাকে? দিল্লিই থাকে, নাম নেহা, খুব ভালো মেয়ে, মা তোমার পছন্দ হবে। আমি বললাম তবে তাকে নিয়ে এসো, আমি দেখা করতে চাই। পরের মাসে কুণাল নেহাকে নিয়ে এলো। আমি দেখলাম মেয়েটি সুন্দর ছিল, স্মার্ট ছিল, ফ্যাশনেবল জামাকাপড় পরত, ইংরেজি খুব ভালো বলতো, মাল্টিন্যাশনাল কোম্পানিতে এইচআর ছিল। কিন্তু প্রথম দেখাতেই আমার কিছু অদ্ভুত লাগল। যখন আমি তাকে চা দিলাম, সে কাপ তুলল এবং বলল, ওহ আমি গ্রিন টি খাই, নর্মাল চা নয়। আমি হাসলাম, বললাম কোনো ব্যাপার না, আমি বানিয়ে দিচ্ছি। কিন্তু তার বলার কায়দায় কিছু একটা ছিল যে আমাকে বিঁধল, যেন আমার বানানো জিনিস তার যোগ্য ছিল না। তবুও আমি কিছু বললাম না। কুণাল খুশি ছিল, ব্যাস একেই বড় কথা ছিল। বিয়ের প্রস্তুতি শুরু হলো। নেহার বাবা কোনো এক ছোট কোম্পানিতে পার্টনারশিপে ছিলেন, মা হাউসওয়াইফ ছিলেন, একটি ছোট ভাই ছিল। তারা দিল্লির দ্বারকায় থাকতেন, 2 BHK ফ্ল্যাটে। বিয়ে হলো খুব ধুমধাম করে। আমি কোনো ত্রুটি রাখিনি। হরবান্তের এফডি থেকে 20 লাখ টাকা বের করলাম এবং বিয়েতে লাগালাম। কুণালকে বর সাজিয়ে বিদায় করলাম। বিয়ের পর কুণাল আর নেহা দিল্লিতে থাকতে লাগলো ভাড়া বাড়িতে। আমি চণ্ডীগড়ে নিজের জীবন কাটাতে থাকলাম। কখনো কখনো ফোনে কথা হতো। নেহাও বলতো, হ্যালো মা, কেমন আছেন আপনি? কিন্তু তার গলায় সেই উষ্ণতা ছিল না, যেন দায়িত্ব পালন করছে। 1 বছর পর আরব জন্মালো, আমার নাতি। আমি দিল্লি গেলাম তাকে দেখতে। ছোট্ট একটি বাচ্চা, একদম কুণালের মতো। আমি তাকে কোলে নিলাম, তখন মন ভরে গেল। হরবান্ত থাকলে কত খুশি হতেন। আমি মাসখানেক দিল্লিতে রইলাম নেহাকে সাহায্য করার জন্য। রান্না করতাম, বাচ্চাকে সামলাতাম, ঘর পরিষ্কার করতাম। নেহা অফিসে যেত। সে 1 মাসের ম্যাটারনিটি লিভ নিয়েছিল, তারপর আবার জয়েন করল। সেই দিনগুলোতে আমার মনে হয়েছিল যে হয়তো নেহা আর আমি কাছাকাছি আসব, কিন্তু তেমনটা হলো না। সে সব সময় ব্যস্ত থাকত, নিজের ফোনে লেগে থাকত, কখনো আমাকে কিছু জিজ্ঞাসা করত না। একদিন আমি তাকে আরফকে দুধ খাওয়াতে দেখলাম। বাচ্চা কাঁদছিল। আমি বললাম, বেটা এইভাবে ধরো, আরামে খাবে। নেহা আমাকে এমনভাবে দেখল যেন আমি কোনো অপরাধ করে ফেলেছি। সে বলল, মা আমি জানি কিভাবে করতে হয়, আপনি প্লিজ। সে বাকি কথা বলেনি, কিন্তু মানে পরিষ্কার ছিল, আমি যেন দখল না দিই। আমি চুপ হয়ে গেলাম। আমার মন খারাপ হয়ে গেল, কিন্তু কিছু বললাম না। কুণালকে বিরক্ত করতে চাইনি। 1 মাসের পর আমি চণ্ডীগড় ফিরে এলাম এবং এখান থেকেই আসল সমস্যাগুলো শুরু হলো। কুণাল আর নেহার মধ্যে কথা হতে লাগল। নেহা চাইত যে তারা চণ্ডীগড় এসে আমার সাথে থাকুক। বলতো, আপনার মা একা আছেন আর আমাদের ভাড়াও বেঁচে যাবে, প্লাস আরবের দেখাশোনার জন্যে তিনি থাকবেন। কুণাল আমাকে জিজ্ঞাসা করল, মা তুমি কি চাও যে আমরা এসে তোমার সাথে থাকি? আমি কি বলতাম? আমার নাতি আমার কাছে থাকবে, কুণাল কাছে থাকবে, আমি তো এটাই চাইতাম। বললাম, হ্যাঁ বেটা চলে এসো, তোমারই বাড়ি। তো তারা চলে এলো। কুণাল চণ্ডীগড়েই চাকরি খুঁজে নিল একটি ভালো কোম্পানিতে। নেহাও কিছু মাস পর একটি এমএনসিতে এইচআরের জব পেয়ে গেল। শুরুতে সব ঠিক মনে হলো। আরব আমার কাছে থাকত, আমি তাকে খাওয়াতাম, পেওয়াতাম। কুণাল সকালে অফিসে যেত, সন্ধ্যায় ফিরত। নেহাও নিজের কাজে ব্যস্ত থাকত। কিন্তু ধীরে ধীরে আমি অনুভব করতে থাকলাম যে নেহা আমাকে বাড়িতে পরিচারিকার মতো ট্রিট করছে। সকালে উঠেই বলতো, মা চা বানিয়ে দাও, মা আরবের ডায়াপার বদলে দাও,
মা জামা কাপড় ধুয়ে দাও। কখনো প্লিজ নেই, কখনো থ্যাংক ইউ নেই, যেন এইসব আমার ডিউটি। আমি কিছু বলতাম না, আমার মনে হতো যে হয়তো সে কাজের চাপে আছে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কিন্তু সে ঠিক হলো না, উল্টে আরও খারাপ হতে থাকল। একদিন আমি বারান্দায় চা খাচ্ছিলাম, সন্ধ্যা 6টা বেজেছিল, আরাফ ঘুমাচ্ছিল। তখনই নেহা এলো, বলল, মা আপনি এখানে বসে চা খাচ্ছেন? রান্নাঘরে বাসন পড়ে আছে, আরাবের ঘর পরিষ্কার করতে হবে আর আমার জামাকাপড় ইস্ত্রি করতে হবে। আমি বললাম, বেটা আমি এক্ষুনি করছি, শুধু একটু বিশ্রাম নিচ্ছিলাম। সে বলল, বিশ্রাম? আপনার কিসের ক্লান্তি? সারাদিন তো বাড়িতেই থাকেন। এটি শুনে আমার মন ভেঙে গেল, কিন্তু আমি চুপ রইলাম, উঠে রান্নাঘরে চলে গেলাম। এভাবেই দিন কাটতে লাগল। নেহার আবদার বাড়তে লাগল, আমার সম্মান কমতে থাকল। আর তারপর একদিন সে সবচেয়ে বড় কথাটা বলল। সেটা শনিবারের সকাল ছিল। কুনাল অফিসে গিয়েছিল, কিছু জরুরি কাজ ছিল। নেহা আর আমি বাড়িতে ছিলাম। আরব খেলছিল। নেহা বলল, মা আমার আপনার সাথে কিছু কথা আছে। আমি বললাম, হ্যাঁ বেটা বলো। সে বলল, দেখুন এখন আরব বড় হচ্ছে, তার নিজের ঘর চাই, আর আমাদেরও একটি গেস্ট রুম চাই। যখন কোনো আত্মীয় আসবে তখন থাকবে। তাই আপনি ছোট ঘরটাতে শিফট হয়ে যান, মাস্টার বেডরুম আমরা ব্যবহার করব। মাস্টার বেডরুম সেটাই ছিল যা হরবন্ত আর আমার ছিল, যেখানে আমরা ৪৭ বছর কাটিয়েছিলাম, যেখানে হরবন্তের শেষ নিঃশ্বাসের স্মৃতি ছিল। আমার মুখ দিয়ে বেরোল, কিন্তু বেটা ওই ঘরটা? নেহা বলল, মা প্লিজ সেন্টিমেন্টাল হবেন না, এখন তো আঙ্কেল নেই, আর আপনার একা এত বড় ঘরের কি দরকার? আপনি ছোট ঘরে আরামেই থাকতে পারবেন। ছোট ঘরটা সেটাই ছিল যা আগে স্টোর রুম হিসাবে ব্যবহার হতো, 10 বাই 10 ফুটের, শুধু একটি ছোট জানালা ছিল। কিন্তু আমি বললাম, ঠিক আছে, কারণ আমার মনে হয়েছিল হয়তো এটিই সঠিক। তাদের ঘর, তাদের আরাম প্রয়োজন। কিন্তু এখন আমি বুঝতে পারছি যে সেটি ছিল প্রথম পদক্ষেপ আমাকে ধীরে ধীরে বাড়ির কোণে ঠেলে দেওয়ার। আমি আমার জিনিসপত্র তুললাম এবং ছোট ঘরে শিফট হয়ে গেলাম। হরবন্তের ছবি, আমাদের বিয়ের ফটো, সবকিছু গুটিয়ে নিয়ে গেলাম। মাস্টার বেডরুম খালি করে দিলাম। নেহা সেই সপ্তাহেই নতুন ফার্নিচার আনালো, নতুন বেড, নতুন আলমারি, নতুন পর্দা, যেন সে ঘর থেকে আমার প্রতিটি চিহ্ন মুছে ফেলতে চাইছিল। কুনাল কিছু বলেনি, তার মনে হয়েছিল হয়তো এটিই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমার কাছে এটি স্বাভাবিক ছিল না। এটি আমার সম্মানের ওপর প্রথম আঘাত ছিল, এবং এখনও অনেক কিছু বাকি ছিল। তারপরের মাসগুলোতে নেহা আরও পরিবর্তন করতে শুরু করল। সে বলল যে রান্নাঘরে নতুন জিনিস চাই, মাইক্রোওয়েভ, ডিশওয়াশার, নতুন ফ্রিজ। মা আপনার এই পুরনো বাসন আর জিনিস এখন কোনো কাজের নয়, সব পাল্টাতে হবে। আমি বললাম, কিন্তু বেটা এইসব তো ঠিকই চলছে। নেহা বলল, মা আপনি বুঝবেন না, মডার্ন কিচেন চাই। তারপর সে লিভিং রুমের ফার্নিচার পাল্টালো, বলল এই সোফাগুলো এত পুরনো, দেখতে ভালো লাগে না। ওই সোফাগুলো হরবন্ত আর আমি 20 বছর আগে কিনেছিলাম, ইম্পোর্টেড ছিল, দামি ছিল, কিন্তু নেহার পছন্দ ছিল না। আমি বললাম, বেটা এই তো খরচা করো না, এটি তো ঠিক আছে। সে বলল, মা আপনি টাকার চিন্তা করবেন না, আমরা দুজনেই আয় করি, আমরা অ্যাফোর্ড করতে পারব। কিন্তু যখন আমি জানতে পারলাম যে ওই সব খরচের জন্য নেহা কুনালের থেকে টাকা নিচ্ছিল আর কুনাল ধার নিচ্ছিল, তখন আমার মন খারাপ হয়ে গেল। এক রাতে আমি কুনালকে বললাম, বেটা যদি টাকার দরকার হয় তবে আমাকে বলো, আমার পেনশন আছে, কিছু সেভিংস আছে, তোমার ধার নেওয়ার কি দরকার? কুনাল হেসে বলল, মা তুমি চিন্তা করো না, আমি সামলে নেব, তোমার টাকা তোমার কাছে থাকতে দাও। কিন্তু আমি জানতাম যে নেহা তাকে অন্য কিছুই বুঝিয়েছে, এবং আমি সঠিক ছিলাম। কিছুদিন পর নেহা আমার কাছে এলো, বলল, মা আমার আপনার সাথে কথা আছে। আমি বললাম, হ্যাঁ বেটা। সে বলল, দেখুন আপনি এখানে আমাদের সাথে থাকেন, আমরা আপনার খেয়াল রাখি, আপনার খাওয়া দাওয়া সব আমরা দিই, তো আমার মনে হয় যে আপনারও ঘরের খরচে কিছু অবদান রাখা উচিত। আমি চমকে গেলাম, অবদান? কেমন অবদান? সে বলল, আপনার পেনশন তো আসে, আর যা ভাড়া আসে সেটাও, তো সেখান থেকে কিছু টাকা আপনি প্রতি মাসে ঘরের জন্য দিতে পারেন। আমি স্তব্ধ হয়ে গেলাম। এটি আমারই বাড়ি ছিল, আমারই প্রপার্টি ছিল, আর আমার কাছেই ভাড়া চাওয়া হচ্ছিল। কিন্তু আমি কিছু বললাম না, আমি শুধু জিজ্ঞাসা করলাম, কত চাই? সে বলল, 30-40 হাজার প্রতি মাসে তো হয়, খাওয়া দাওয়ার, ইলেকট্রিক, জলের, বাকি সব। 30-40 হাজার, আমার পেনশনের থেকেও বেশি। কিন্তু আমি বললাম, ঠিক আছে আমি দিয়ে দেব, কারণ আমার মনে হচ্ছিল না যে কুনাল এইসব জানে। আমার মনে হচ্ছিল এটি নেহার মস্তিষ্কের উপজ। তো আমি প্রতি মাসে 30-40 হাজার দিতে শুরু করলাম, নিজেরই বাড়িতে থাকার জন্য। এবং এই সব আমি চুপচাপ সহ্য করতে থাকলাম, কারণ আমি চাইতাম না কুনালের সংসারে অশান্তি হোক। আমি চাইতাম না আমার কারণে তাদের বিয়েতে ফাটল ধরুক। কিন্তু নেহা থামল না, সে আরও এগিয়ে গেল।
একদিন আমি আমার ছোট ঘরে বসেছিলাম। হরবন্তের স্টাডি টেবিল ছিল সেখানে, যা আমি সাথে নিয়ে এসেছিলাম। তার ওপর তার ছবি রাখা ছিল। আমি তার সাথে কথা বলতাম কখনো কখনো। বলতাম, তুমি থাকলে কি করতে? আমি বুঝতে পারছি না কি করি। তখনই নেহা এলো। মা, আপনার কাছে কোনো সোনার গয়না আছে? আমি বললাম, হ্যাঁ, কিছু আছে, কেন? সে বলল, আমার এক বন্ধুর বিয়ে আছে পরের মাসে। আমাকে কিছু ভালো গয়না পরতে হবে। আপনার কাছে যা আছে তা আমাকে দিয়ে দিন, আমি পরে নেব। আমার কাছে হরবন্ত যে গয়নাগুলো দিয়েছিলেন তা ছিল বিয়ের সময়ের, কিছু পরে কেনা। সব মিলিয়ে প্রায় 200 গ্রাম সোনা ছিল। আজকের দামে 10-12 লাখ টাকার। কিন্তু ওটা শুধু সোনা ছিল না, ওটা হরবন্তের স্মৃতি ছিল। প্রতিটি গয়নার সাথে একটি গল্প জড়িয়েছিল। ওই নেকলেসটি যা তিনি আমার প্রথম বিবাহবার্ষিকীতে দিয়েছিলেন, ওই কঙ্কন জোড়া যা কুণালের জন্মের সময় দিয়েছিলেন। আমি বললাম, বেটা, এগুলো তো আমার খুব খাস, তোমার পরার জন্য আমরা নতুন কিনে দিচ্ছি। নেহার মুখ শক্ত হয়ে গেল। সে বলল, মা, আপনি তো এগুলো পরেনও না, শুধু আলমারিতে রাখা আছে। অন্তত কেউ তো ব্যবহার করুক। ঠিক আছে, আপনি দিতে না চাইলে দেবেন না, আমি কুণালকে বলে নতুন কিনে নেব। এবং সে চলে গেল। সেই রাতে কুণাল আমাকে জিজ্ঞাসা করল, মা, নেহা বলছিল যে তার গয়নার দরকার, তোমার কাছে যা আছে তা কি দিতে পারো না? আমি কুণালকে দেখলাম, আমার ছেলে, যাকে আমি মানুষ করেছিলাম, যে তার বাবার গয়নার গুরুত্ব জানত। আমি বললাম, বেটা, ওটা তোমার বাবার দেওয়া, আমার জন্য খুব স্পেশাল। সে বলল, মা, আমি বুঝি, কিন্তু সে তো শুধু পড়ার জন্য চাইছে, ফেরত দিয়ে দেবে। কিন্তু আমি জানতাম যে যদি একবার দিয়ে দিই তবে ফেরত পাব না। তবু আমি বললাম, ঠিক আছে, নিয়ে যাও, কারণ আমি আমার ছেলেকে না বলতে পারতাম না। আমি আমার গয়না বের করলাম এবং নেহাকে দিয়ে দিলাম। সে একটি ধন্যবাদ পর্যন্ত বলেনি, শুধু নিয়ে গেল। বিয়ে শেষ হওয়ার পর আমি তাকে জিজ্ঞাসা করলাম, বেটা, আমার গয়নাগুলো? সে বলল, ওগুলো আমি লকারে রেখে দিয়েছি, সেফ আছে। আমি বললাম, কোন লকারে? সে বলল, আমাদের লকারে, চিন্তা করবেন না। কিন্তু আমার চিন্তা হচ্ছিল, কারণ ওটা তাদের লকার ছিল, আমার নয়। কিছু মাস পর আমি জানতে পারলাম যে নেহা আমার কিছু গয়না বিক্রি করে দিয়েছে। সে নতুন গাড়ি কিনেছিল। যখন আমি জিজ্ঞাসা করলাম তখন সে বলল, মা, ওগুলো কিছু পুরনো পিস ছিল যা ঠিক লাগছিল না, আমি বিক্রি করে দিয়েছি। ওই টাকা দিয়ে আমি কিছু অন্য জরুরি জিনিস নিয়েছি। আমি বললাম, কিন্তু তুমি আমাকে জিজ্ঞাসা পর্যন্ত করনি। সে বলল, মা, আপনি তো দিয়েছিলেন, এখন আমার তো আমি যা খুশি করি। আমি বলতে পারলাম না, সদমায় ছিলাম। সেই রাতে আমি আমার ছোট ঘরে বসে কাঁদতে থাকলাম, হরবন্তের ছবির দিকে তাকাতে থাকলাম। তুমি থাকলে এই সব হতো না। কিন্তু হরবন্ত ছিলেন না, আর আমি একা ছিলাম। এবং তখন আমার উপলব্ধি হল যে আমাকে কিছু করতে হবে। আমি আর সহ্য করতে পারছিলাম না। কিন্তু কি করি, কিভাবে করি? তখনই আমার মনে পড়ল যে আমার কাছে কি আছে, প্রপার্টিজ, এফডি, ভাড়ার আয়, এবং সবচেয়ে বড় কথা, সব কিছু আমার নামে আছে। নেহা জানে না, কুণালও পুরোপুরি বিস্তারিত জানে না। আর সেই রাতেই আমি ফয়সালা করলাম, আমি চুপচাপ সব কিছু নোট করব, আমি অপেক্ষা করব, আর যখন সঠিক সময় আসবে আমি সবাইকে দেখিয়ে দেব যে পুনম সেঠি কোনো অসহায় বুড়ি নয়। পরের দিন থেকে আমি বদলাতে শুরু করলাম। বাইরে থেকে আমি আগের মতোই রইলাম, চুপ, সহনশীল, আজ্ঞাবহ, কিন্তু ভেতর থেকে আমি পরিকল্পনা বানাচ্ছিলাম। নেহা আমাকে আরও নিচু দেখাতে শুরু করল। কিটি পার্টিতে নিজের বন্ধুদের সামনে বলতো, হ্যাঁ, আমার শাশুড়িও থাকেন আমাদের সাথে, বৃদ্ধ হয়ে গেছেন তো আমরা ভাবলাম যে এখানে রেখে দিই, যেন আমি কোনো বোঝা। পাড়াতেও সে এমন কথা বলতো, আন্টি, আপনি জানেন না বৃদ্ধদের খেয়াল রাখা কতটা কঠিন হয়, কিন্তু কি করি, আমাদের ডিউটি। আমি শুনতাম আর চুপ থাকতাম, কিন্তু আমার মাথায় সবকিছু নথিভুক্ত হচ্ছিল। তারপর সে আরফকে আমার থেকে দূরে করতে শুরু করল। বলতো, আরফ, দাদুর কাছে যেও না, উনি বৃদ্ধ, পড়ে যাবেন তোমাকে ধরে। আরফ যে আগে আমার কাছে দৌড়ে আসত, এখন দূরে থাকতে লাগল। সে 6 বছরের হয়ে গিয়েছিল, স্কুলে যেত। নেহাদাকে শিখিয়েছিল যে দিদিমার থেকে দূরে থাকো। একদিন আমি আরফকে জড়িয়ে ধরার চেষ্টা করলাম। সে বলল, না দিদিমা, মাম্মি বলেছে আপনি অসুস্থ থাকেন, আমারও রোগ লেগে যাবে। আমার মন ভেঙে গেল, কিন্তু আমি কিছু বললাম না, শুধু হাসলাম আর বললাম, ঠিক আছে বেটা, তুমি খেলো। আর তারপর সবচেয়ে বড় ধাক্কাটা লাগল। এক রবিবার সকালে নেহা আর কুণাল আমার ঘরে এলো। দুজনের মুখে একটি অদ্ভুত ভাব ছিল। নেহা বলল, মা, আমাদের আপনার সাথে কিছু কথা আছে। আমি বললাম, হ্যাঁ বলো। কুণাল বলল, মা দেখো, এই ফ্ল্যাটটা তো ছোট হয়ে যাচ্ছে,
আরফ বড় হচ্ছে, আমাদেরও স্পেস চাই, তো আমরা ভাবছি যে একটি বড় বাড়ি কিনে নিই। আমি বললাম, ভালো কথা, কিনে নাও। নেহা বলল, কিন্তু আমাদের কাছে এত টাকা নেই, তো আমরা ভাবছিলাম যে এই ফ্ল্যাটটা বিক্রি করে দিই, এতে ভালো টাকা পাওয়া যাবে। আমি স্তব্ধ হয়ে গেলাম। তারা এই ফ্ল্যাট বিক্রির কথা বলছিল। আমি বললাম, কিন্তু এটি তো আমাদের ঘর, হরবন্ত আর আমার জন্য। নেহা বলল, মা, এখন তো আঙ্কেল নেই, আর আপনিও বৃদ্ধ হয়ে গেছেন, আপনার এত প্রপার্টির কি দরকার, বিক্রি করে দিন, টাকা আসবে, নতুন ঘরে আপনিও আরামে থাকবেন। আমি জিজ্ঞাসা করলাম, আর টাকার কি হবে? কুণাল বলল, মা, আমরা নতুন বাড়ি কিনব, তোমার নামে একটি ঘর থাকবে, বাকি আমাদের। আমার নামে একটি ঘর নিজেরই টাকায় কেনা বাড়িতে? আমি বললাম, আমাকে ভাবতে দাও। নেহা বলল, মা, এতে ভাবার কি আছে, আমরা আপনার ভালোই তো ভাবছি, নতুন ঘর, সব কিছু নতুন, আপনিও খুশি থাকবেন। কিন্তু আমি জানতাম যে এটি মিথ্যে। যদি আমি ফ্ল্যাট বিক্রি করে দিই, তবে আমি একদম অসহায় হয়ে যাব, তাদের হাতের পুতুল হয়ে যাব। আমি বললাম, না, আমি এই ফ্ল্যাট বিক্রি করব না। নেহার মুখ শক্ত হয়ে গেল। কেন করবেন না? কারণ এটি আমার ঘর, হরবন্ত আমার জন্য কিনেছিলেন, আমি এটি বিক্রি করব না। কুণাল বলল, কিন্তু মা, আমাদের দরকার, তুমিই তো বলতে যে পরিবারের জন্য সবকিছু। আমি বললাম, পরিবারের জন্য সবকিছু, হ্যাঁ, কিন্তু নিজেকে গৃহহীন করে নয়। নেহা রাগে বাইরে চলে গেল। কুণাল আমাকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু আমি অনড় রইলাম। সেই রাত থেকে ঘরের পরিবেশ বদলে গেল। নেহা আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। কুণালও দ্বিধায় ছিল। আরফকে আমার থেকে আরও দূরে রাখা হতে লাগল, এবং তখন আমি জানতে পারলাম যে নেহা আরও ভয়ঙ্কর পরিকল্পনা বানাচ্ছে। এক রাতে আমি ঘুমাতে পারছিলাম না। আমার ঘরের দেওয়াল পাতলা ছিল, তাদের বেডরুম থেকে আওয়াজ আসছিল। নেহার গলা ছিল, সে বলছিল, দেখো, যদি সে ফ্ল্যাট বিক্রি না করে তবে আমরা অন্য কিছু করি, তার কাছে আরও জিনিস থাকবে, কিছু প্রপার্টি, কিছু সেভিংস, খবর নাও। কুণাল বলল, কিন্তু নেহা ও আমার মা, আমি তাকে কিভাবে জিজ্ঞাসা করি? সে বলল, আরে, জিজ্ঞাসা করার কি আছে, সে তোমার মা, তো কি হয়েছে, তুমি তার ছেলে, তোমার হক আছে জানার, খবর নাও তার নামে আর কি কি আছে। আমার মন বসে গেল। তো এটি ছিল আসল উদ্দেশ্য, আমার সব প্রপার্টি, আমার সব সেভিংস হাতানো। সেই রাতে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমাকে আমার সব জিনিস সুরক্ষিত করতে হবে এবং আমাকে এমন মানুষদের থেকে সাহায্য নিতে হবে যাদের ওপর আমি ভরসা করতে পারি। পরের দিন আমি আমার পুরনো বন্ধু অ্যাডভোকেট বলবিন্দর সিংয়ের সাথে দেখা করতে গেলাম। বলবিন্দর আর আমি স্কুলের দিন থেকে পরিচিত ছিলাম। তিনি এখন চণ্ডীগড় হাইকোর্টে একজন নামী উকিল ছিলেন। আমি তাকে সব কিছু বললাম। তিনি রেগে গেলেন, বললেন, পুনামজি, এটি তো একদম ভুল, আপনি এমনভাবে কিভাবে সহ্য করছেন? আমি বললাম, বলবিন্দরজি, আমি কুণালের থেকে দূরে হতে চাই না, সে আমার ছেলে, কিন্তু এখন আমাকে নিজের সুরক্ষাও করতে হবে। বলবিন্দরজি বললেন, আপনি সঠিক করছেন, প্রথমে এটি বলুন, আপনার কাছে কি কি আছে? আমি তাকে বললাম, 3টি প্রপার্টি, সেক্টর 22-এর ফ্ল্যাট, সেক্টর 18-র দোকান এবং সেক্টর 17-র রেস্তোরাঁওয়ালা বিল্ডিং, 60 লাখের এফডি, এলআইসি পলিসিস। বলবিন্দরজি বললেন, আর এটি সব আপনার নামে আছে? আমি বললাম, হ্যাঁ, সব কিছু হরবন্ত আমার নামেই করেছিলেন। তিনি বললেন, তবে চিন্তা করবেন না, কেউ আপনার থেকে কিছু নিতে পারবে না আপনার অনুমতি ছাড়া। কিন্তু হ্যাঁ, আপনাকে সাবধান থাকতে হবে, কোথাও তারা যেন কোনো কাগজে সই করানোর চেষ্টা না করে। আমি বললাম, সেটা তো তারা করছেই, অনেকবার বলেছে যে কিছু কাগজে সই করে দিই। তিনি বললেন, কোনো কাগজে সই করবেন না আমাকে না দেখিয়ে, এবং নিজের সব ডকুমেন্টস সুরক্ষিত রাখুন। আমি বললাম, সেগুলো বাড়িতে আলমারিতে আছে। তিনি বললেন, না, সেগুলো ব্যাংক লকারে রাখুন, নিজের নামে লকার বানান, কাউকে অ্যাক্সেস দেবেন না। আমি তেমনই করলাম। পরের দিন আমি ব্যাংকে গেলাম এবং একটি নতুন লকার নিলাম। নিজের সব জরুরি ডকুমেন্টস সেখানে রেখে দিলাম, প্রপার্টি পেপার্স, এফডির রসিদ, এলআইসির কাগজপত্র, সব কিছু। বাড়িতে শুধু ফটোকপি রাখলাম, যাতে যদি কেউ দেখে তবে আসল কাগজপত্র না পায়। আর তারপর আমি আরও কিছু করলাম। আমি নেহা আর কুণালের কথাবার্তার রেকর্ড করতে শুরু করলাম। যখনই তারা আমার সাথে কোনো অপমানজনক কথা বলতো, আমি চুপচাপ নিজের ফোনে রেকর্ড করে নিতাম। যখনই তারা আমার কাছে টাকা চাইত বা কোনো জিনিসের জন্য চাপ দিত, আমি নোট করে নিতাম। আমি একটি ডায়েরি বানালাম। প্রতিটি ঘটনা, প্রতিটি তারিখ, প্রতিটি কথা সব লিখে দেওয়া হলো। বলবিন্দরজি বলেছিলেন, পুনামজি, যদি কখনো লিগ্যাল অ্যাকশন নিতে হয় তবে প্রমাণ খুব কাজে আসবে। তো আমি প্রমাণ জোগাড় করতে থাকলাম, চুপচাপ, ধীরে ধীরে। বাইরে থেকে আমি সেই অসহায় বৃদ্ধাই ছিলাম যে সবকিছু সহ্য করছিল, কিন্তু ভেতর থেকে আমি প্রস্তুতি নিচ্ছিলাম নিজের লড়াইয়ের। নেহা জানত না যে যেই নারীকে সে অসহায় ভাবছে সে ৩৫ বছর ধরে স্কুল চালানো প্রধান শিক্ষিকা ছিল, যে শত শত বাচ্চাদের সামলাত, যে জানে কিভাবে মানুষের সাথে মোকাবিলা করতে হয়, এবং সবচেয়ে বড় কথা, সে জানত না যে আমার কাছে কি আছে। মাস কেটে গেল।
নেহার ব্যবহার আরও খারাপ হতে থাকল। একদিন আমি রান্নাঘরে খাবার বানাচ্ছিলাম। নেহা এলো আর বলল, এটি কি বানাচ্ছেন? আমি বললাম, রাজমা চাওয়াল। সে বলল, আমার পছন্দ নয়, আমি বাইরে থেকে কিছু অর্ডার করি। আমি বললাম, কিন্তু বেটা, আমি তো সবার জন্য বানিয়েছি, তো তুমি খেয়ে নাও। সে বলল, আমি খাবো না, আর আরবকেও খাওয়াবেন না, আপনার খাবারে ওর অ্যালার্জি হয়ে যায়। এটি মিথ্যে ছিল। আরবের কোনো অ্যালার্জি ছিল না, কিন্তু নেহা এমনভাবে বলছিল যেন আমার খাবার বিষ। সেদিন আমি একাই খাবার খেলাম। কুনালও অফিসে ছিল। নেহা পিৎজা অর্ডার করল আর আরবের সাথে খেল। আমি চুপচাপ নিজের ঘরে গেলাম এবং আমি আরও একটি ঘটনা আমার ডায়েরিতে লিখে নিলাম। তারপর সোসাইটির মানুষদের সামনেও নেহা আমাকে নিচু দেখানো শুরু করল। একদিন লিফটে আমরা দুজনে ছিলাম, আর পাশের বাড়ির 2 আন্টিও। তারা আমাকে জিজ্ঞাসা করলেন, পুনামজি, আপনি কেমন আছেন? আমি বলতেই যাচ্ছিলাম যে নেহা মাঝখান থেকে বলল, আন্টি, আপনি জানেন না, বৃদ্ধদের কানে কম শোনে, আপনি জোরে বলুন। আমার কানে কম শোনার সমস্যা ছিল না, কিন্তু নেহা এমনভাবে বলল যেন আমি বধির। আরও একদিন যখন আমি ভোরের ভ্রমণে যাচ্ছিলাম, তখন নেহা আমাকে বলল, মা, আপনি এত সকালে কোথায় যাচ্ছেন? পড়ে গেলে কে তুলবে? আমি গত 30 বছর ধরে রোজ সকালে হাঁটতে যেতাম, কখনো পড়িনি, কিন্তু নেহা এমনভাবে বলল যেন আমি একদমই লাচার। এমন ছোট ছোট কথা দিয়ে সে আমাকে ভেঙে ফেলার চেষ্টা করছিল, আমার আত্মবিশ্বাস কমানোর চেষ্টা করছিল। কিন্তু আমি ভাঙিনি, আমি মজবুত ছিলাম, কারণ আমি জানতাম যে আমার সময় আসবে। আর তারপর সেই দিন এলো যখন নেহা সবচেয়ে বড় ভুলটি করল। সে আমার স্বাক্ষর নকল করার চেষ্টা করল। একদিন আমার ব্যাংক থেকে ফোন এলো, ম্যাডাম, আপনি আপনার এফডি ভাঙ্গার ফর্ম পাঠিয়েছেন? আমি চমকে গেলাম, বললাম, না, আমি কোনো ফর্ম পাঠাইনি। তারা বলল, কিন্তু এখানে আপনার নামে স্বাক্ষর আছে। আমি বললাম, আমি এখনই আসছি। আমি তড়িঘড়ি ব্যাংকে পৌঁছালাম। ম্যানেজার আমাকে ফর্মটি দেখালেন। সেখানে আমার নামের স্বাক্ষর ছিল, কিন্তু ওটা আমার ছিল না, কেউ নকল করেছিল। আমি বললাম, এটি আমার স্বাক্ষর নয়। ম্যানেজার বললেন, ম্যাডাম, আমাদেরও সন্দেহ হয়েছিল, সেজন্যই আমরা আপনাকে ফোন করেছি। এটি তো জালিয়াতি, আপনি পুলিশে অভিযোগ করুন। কিন্তু আমি তা করলাম না, কারণ আমি জানতাম যে এটি কে করেছে, এবং আমি তাদের এখনই ধরতে চাইতাম না। আমি বাড়ি এলাম, নেহা বাড়িতেই ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, বেটা, তুমি কি আমার ব্যাংকের কাগজপত্র দেখেছ? সে বলল, না তো, কেন? আমি বললাম, এমনি জিজ্ঞাসা করছিলাম। কিন্তু আমি জানতাম যে সে মিথ্যে বলছে। সে নিশ্চয়ই আমার আলমারি খুঁজেছে, ফর্ম বের করেছে এবং নকল দস্তখত করেছে। কিন্তু সে জানত না যে আসল নথিপত্র আমার কাছে নেই, সেগুলো ব্যাংক লকারে সুরক্ষিত আছে। আমি তৎক্ষণাৎ বলবিন্দারজিকে ফোন করলাম এবং সব কিছু জানালাম। তিনি বললেন, পুনমজি, এটি তো গুরুতর বিষয়, এটি জালিয়াতি, আপনি চাইলে পুলিশে মামলা করতে পারেন। আমি বললাম, না, এখন নয়, আমি অপেক্ষা করব, সঠিক সময়ে সব কিছু একসাথে মেটাব। তিনি বললেন, আপনি সঠিক ভাবছেন, প্রমাণ জোগাড় করতে থাকুন। তাই আমি সেই ফর্মটিও রেখে দিলাম, ব্যাংক থেকে কপি নিয়ে নিলাম, আরও একটি প্রমাণ, এবং আমি ধৈর্যের সাথে অপেক্ষা করতে থাকলাম। এখন পর্যন্ত আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমার পরিস্থিতি কতটা খারাপ ছিল, কিন্তু আসল খেলা এখন শুরু হতে চলেছে। যদি আপনারা জানতে চান যে আমি কিভাবে এই সব কিছুর হিসেব চুকিয়েছি, তবে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। মাস কেটে গেল, নেহার অত্যাচার বাড়তে থাকল, কিন্তু আমি সব কিছু চুপচাপ সহ্য করতে থাকলাম আর নোট করতে থাকলাম। একদিন সে বলল, মা, এখন আপনি এত বৃদ্ধ হয়ে গেছেন, আপনাকে ডাক্তারের কাছে যাওয়া উচিত, চেক আপ করানো উচিত। আমি একদম সুস্থ ছিলাম, কিন্তু সে আমাকে অসুস্থ দেখাতে চাইত। আমি বললাম, বেটা, আমি ঠিক আছি। সে বলল, না মা, আপনার কিছুই মনে থাকে না, ভুলার অসুখ হয়ে গেছে আপনার, ডাক্তারকে দেখান। এটিও মিথ্যে ছিল। আমার স্মৃতিশক্তি একদম ঠিক ছিল। আমি প্রতিটি জিনিস মনে রাখতাম, প্রতিটি অপমান, প্রতিটি বাড়াবাড়ি, প্রতিটি ধোঁকা। কিন্তু নেহা চাইত যে আমাকে মানসিকভাবে অসুস্থ প্রমাণ করুক, যাতে সে আমার সম্পত্তির ওপর কবজা করতে পারে। আমি ডাক্তার দিয়ে চেক আপ করালাম, রিপোর্ট এলো, আমি একদম সুস্থ ছিলাম, শারীরিক এবং মানসিক দুইভাবেই। কিন্তু নেহা সেই রিপোর্টটি লুকিয়ে ফেলল এবং লোকেদের বলতে লাগল, হ্যাঁ, মাঝির আলঝাইমার হয়ে গেছে, বেচারির কিচ্ছু মনে থাকে না। আমি সেই মেডিকেল রিপোর্টের কপি নিয়ে নিলাম এবং নিজের কাছে রেখে দিলাম, আরও একটি প্রমাণ। তারপর একদিন নেহা বলল, মা, আমার মনে হয় আপনাকে ওল্ড এজ হোমে শিফট হয়ে যাওয়া উচিত, ওখানে আপনার ভালো যত্ন হবে। ওল্ড এজ হোম? আমার নিজের বাড়ি থেকে আমাকে বের করে দিয়ে? আমি বললাম, না, আমি এখানেই থাকব। সে বলল, কিন্তু মা, ওখানে আপনার মতো আরও মানুষ থাকবে, আপনার একাকিত্ব লাগবে না। আমি বললাম, আমি কোথাও যাব না। নেহা রাগে বাইরে চলে গেল। সেই রাতে কুনাল আমার সাথে কথা বলল। সে বলল, মা, নেহা ঠিকই বলছে, আপনি ওখানে ভালো সুবিধা পাবেন। আমি বললাম, বেটা, এটি আমার বাড়ি, আমি এখান থেকে কোথাও যাব না।
কুনাল, তোমার বাবার এই বাড়ি আমার জন্য বানিয়েছিলেন, আমি এখানেই থাকব। কুনাল চুপ হয়ে গেল, হয়তো তার নিজের বাবার কথা মনে পড়ল। কিন্তু নেহা মানল না। সে একটি ওল্ড এজ হোমের ব্রোশার এনে আমার সামনে রেখে দিল। দেখুন কত ভালো জায়গা, এসি রুম, ভালো খাবার, সব কিছু। আমি সেই ব্রোশারটি ছিঁড়ে ফেললাম। নেহার রাগ হল। সে বলল, আপনি এত জেদি কেন? আমি বললাম, কারণ এটি আমার বাড়ি এবং আমি কোথাও যেতে চাই না। আর তখন নেহা সেই কথাটি বলল যা শেষ আঘাত হিসেবে প্রমাণিত হল। সে বলল, আপনার বাড়ি? আপনি তো শুধু একটি বোঝা আমাদের উপর। আমরা আপনাকে রাখছি, খাবার দিচ্ছি, এটি আপনার মেহেরবানি নয়। আমি চুপ করে রইলাম। কিন্তু সেই রাতে হারবান্তের স্টাডিতে বসে তার ছবির সামনে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, ব্যাস, আর নয়, এখন আমি এদের শিক্ষা দেব। আর তারপর কিছুদিন পরে এলো মাদার্স ডে। নেহা বলল, মা, মাদার্স ডে, আমরা সবাই মিলে রেস্তোরাঁয় যাচ্ছি, দ্য ক্রাউন রেস্তোরাঁ, সেক্টর 17-এ, খুব ভালো জায়গা। আমি হাসলাম, দ্য ক্রাউন, আমারই বিল্ডিং। বললাম, ঠিক আছে, চলো। নেহা তার 10 জন বান্ধবীকে ডাকল, তাদের স্বামী এবং বাচ্চারাও এলো, সব মিলিয়ে 12 জন এবং আমি। আমরা সবাই রেস্তোরাঁয় পৌঁছালাম। রবিবারের দুপুর ছিল, রেস্তোরাঁ ভর্তি ছিল, অন্তত আরও 30 জন লোক ছিল। নেহা ওয়েটারকে বলল, আমাদের 13 জনের টেবিল চাই। ওয়েটার বলল, জি ম্যাডাম, এই নিন। কিন্তু যখন আমিও বসতে যাচ্ছিলাম তখন নেহা বলল, না, উনি আলাদা বসবেন। ওয়েটার চমকে গেল, ম্যাডাম? নেহা উঁচু গলায় বলল, উনি আমাদের সাথে খান না, ওনার জন্য আলাদা টেবিল লাগিয়ে দিন, কোণে। পুরো রেস্তোরাঁয় মানুষ আমাদের দিকে তাকাতে লাগল। 30 জোড়া চোখ আমার উপর ছিল। নেহার বান্ধবীরা একে অপরের দিকে তাকালো, কেউ হাসার চেষ্টা করল, কেউ সহানুভূতি দেখালো। কিন্তু নেহার মুখ শক্ত ছিল। সে বলল, তাড়াতাড়ি করুন, কোণে টেবিল লাগান। ওয়েটার আমার দিকে তাকালো, তার চোখে লজ্জা ছিল, কিন্তু তাকে তার কাজ করতে হতো। সে কোণে একটি ছোট টেবিল লাগালো, বলল, ম্যাডাম, আপনি এখানে বসুন। আমি উঠলাম চুপচাপ, কোনো কিছু না বলে, এবং সেই কোণের টেবিলে গিয়ে বসে পড়লাম। পুরো রেস্তোরাঁ আমাকে দেখছিল। মানুষ ফিসফিস করছিল, দেখো, ওই বৃদ্ধা মহিলাকে আলাদা বসিয়ে দিয়েছে, কত লজ্জার কথা, মাদার্স ডেতে এমন ব্যবহার। কিন্তু নেহার কোনো কিছুতে যায় আসছিল না। সে নিজের বান্ধবীদের সাথে হেসে হেসে কথা বলছিল, হ্যাঁ, আজকাল তো বৃদ্ধদের সামলানো খুব কঠিন হয়ে গেছে, কিন্তু কি করি, আমাদের দায়িত্ব। তার বান্ধবীরা হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছিল, কিন্তু কয়েকজনের চোখে আমি প্রশ্ন দেখলাম। আমি চুপচাপ মেনু কার্ড দেখতে লাগলাম। ওয়েটার আমার কাছে এলো, বলল, ম্যাডাম, কি নেবেন আপনি? আমি বললাম, একটি সাদা ডাল চাল আর একটি মিক্সড ভেজ, ব্যাস। জি ম্যাডাম। আমি দেখলাম নেহার টেবিলে অর্ডার দেওয়া হচ্ছে, পনির টিক্কা, বাটার চিকেন, ফিশ ফ্রাই, বিরিয়ানি, নান, পাস্তা, পিৎজা, না জানি আরও কি, সবচেয়ে দামি ডিশগুলো। নেহা জানত যে বিল অনেক আসবে, কিন্তু তার মনে হয়েছিল যে কুনাল মিটিয়ে দেবে, বা হয়তো সে আমার কাছে টাকা চাইবে। কিন্তু সে জানত না যে আজ কি হতে চলেছে। খাবার এলো, আমি আমার সাধারণ ডাল চাল খেলাম। ওয়েটার খুব সম্মানের সাথে পরিবেশন করল, বলল, ম্যাডাম, আরও কিছু চাই? আমি বললাম, না বেটা, ব্যাস, ধন্যবাদ। আমি দেখলাম নেহার টেবিলে সবাই মজা করে খাচ্ছিল, হাসছিল, কথা বলছিল। আরবও ওখানেই ছিল, পিৎজা খাচ্ছিল। কেউ আমার দিকে তাকাচ্ছিল না, যেন আমি ওখানে নেই। আমি আমার খাবার শেষ করলাম, চুপচাপ জল খেলাম এবং অপেক্ষা করতে থাকলাম, কারণ আমি জানতাম যে আসল নাটক এখনও বাকি আছে। 1.5 ঘণ্টা পর খাবার শেষ হল। নেহা আর তার বন্ধুরা ডেজার্ট নিচ্ছিল, আইসক্রিম, কেক, জিলিপি, সব কিছু। আমি শুধু জল খাচ্ছিলাম। আমার খাবার তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। আর তারপর ওয়েটার বিল নিয়ে এলো। সে নেহার টেবিলে রাখল। নেহা দেখলও না। সে বলল, কুনাল, তুমি পে করে দাও। কুনাল বিল তুলল এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। 32,000 টাকা! নেহা বলল, হ্যাঁ, তো ভালো রেস্তোরাঁয় ভালো খাবার দামিই হয়। কুনাল নিজের ওয়ালেট বের করল, বলল, আমার কাছে এত ক্যাশ নেই। নেহা বলল, তবে কার্ড দিয়ে দাও। কুনাল নিজের ক্রেডিট কার্ড বের করল। ওয়েটার মেশিন নিয়ে এলো। কুনাল কার্ড সোয়াইপ করল। ডিক্লাইন্ড। কি? কুনাল আবার চেষ্টা করল, আবার ডিক্লাইন্ড। নেহার মুখ শক্ত হয়ে গেল। তোমার কার্ডে টাকা নেই? কুনাল বলল, আমি জানি না, হয়তো লিমিট শেষ হয়ে গেছে। নেহা বলল, তবে দ্বিতীয় কার্ড বের করো। কুনালের কাছে দ্বিতীয় কার্ড ছিল না। এখন পুরো রেস্তোরাঁ দেখছিল। 30 জন মানুষের নজর নেহার টেবিলে ছিল। নেহা লজ্জিত হচ্ছিল। তার বান্ধবীরা একে অপরকে দেখছিল। তখন নেহা আমার দিকে তাকালো এবং জোরে বলল, মা, আপনি পে করুন। পুরো রেস্তোরাঁয় নিস্তব্ধতা নেমে এলো। আমি ধীরে ধীরে উঠলাম, নিজের টেবিল থেকে তাদের টেবিলের দিকে গেলাম, খুব ধীর কদমে। নেহা বলল, তাড়াতাড়ি করুন, মানুষ দেখছে।
আমি ওখানে পৌঁছালাম, বিল তুললাম, দেখলাম ৩২,০০০ টাকা। আমি নেহাকে জিজ্ঞাসা করলাম, এই সব তুমি অর্ডার করেছ? সে বলল, হ্যাঁ, আজ মাদার্স ডে সেলিব্রেট করছি, আপনি পে করুন। আমি কুণালকে দেখলাম, আমার ছেলেকে, যে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, বেটা, তোমার কি মনে হয় আমার এই বিল মেটানো উচিত? কুণাল কিছু বলল না। নেহা বলল, মা প্লিজ, মানুষ দেখছে, লজ্জিত করবেন না। আমি বললাম, লজ্জিত? আমাকে? তারপর আমি ওয়েটারকে দেখলাম, সে সেই ছেলেই ছিল যে আমাকে কোণে বসিয়েছিল, কিন্তু এখন তার চোখে অন্য কিছু ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, বেটা, তোমার নাম কি? রাজীব ম্যাডাম। রাজীব, আমাকে তোমার ম্যানেজারের সাথে কথা বলতে হবে। জি ম্যাডাম। সে ম্যানেজারকে ডাকতে গেল। নেহা ঘাবড়ে গেল, মা আপনি কি করছেন? শুধু বিল পে করুন। আমি কিছু বললাম না, শুধু অপেক্ষা করলাম। ম্যানেজার এলো। তার নাম ছিল রাজ মালহোত্রা। ৪৫ বছরের স্মার্ট মানুষ। সে আমাকে দেখল এবং ঝুঁকে নমস্কার করল। পুনাম ম্যাডাম, আপনি এখানে? আপনি জানাননি যে আপনি আসছেন? আমি নিজে আপনার সার্ভিস দিতাম। পুরো রেস্তোরাঁ চমকে গেল। নেহার মুখ হাঁ হয়ে গেল। আমি বললাম, রাজ, এটি আমার পুত্রবধূ নেহা, আর এটি আমার ছেলে কুনাল। রাজ তাদের দেখল, বলল, নমস্কার। নেহা কথা বলতে পারছিল না, তার মুখ সাদা হয়ে গিয়েছিল। আমি বললাম, রাজ, এরা আজ আমাকে কোণে বসিয়েছিল আলাদা করে, কারণ এরা আমার সাথে খায় না। রাজের মুখ শক্ত হয়ে গেল। কি? ম্যাডাম, আমি খুব দুঃখিত। যদি আমি জানতাম তবে আমি কখনো। আমি বললাম, কোনো ব্যাপার না রাজ, তোমার দোষ নেই, তুমি তো জানতে না যে আমি কে। তারপর আমি নেহার দিকে ঘুরে বললাম, কিন্তু এদের জানা উচিত। নেহার গলা কাঁপছিল। মানে? আমি রাজকে বললাম, রাজ, এদের বলে দাও এই রেস্তোরাঁ কার। রাজ উঁচু গলায় পুরো রেস্তোরাঁয় প্রতিধ্বনিত স্বরে বলল, এই বিল্ডিং পুনাম সেঠি ম্যাডামের, তিনি এর মালিক, আমরা তাকে প্রতি মাসে ২৮,০০০ টাকা ভাড়া দিই। পুরো রেস্তোরাঁয় নিস্তব্ধতা নেমে এলো। ৩০ জন মানুষ, যারা আমাকে কোণে একা খেতে দেখেছিল, এখন সাদমাই ছিল। নেহার বান্ধবীরা একে অপরের দিকে তাকাচ্ছিল, তাদের মুখে বিশ্বাস হচ্ছিল না। কুণাল স্তব্ধ ছিল। মা, এই বিল্ডিং আপনার? আমি বললাম, হ্যাঁ বেটা, তোমার বাবা ২০ বছর আগে কিনেছিলেন, আমার নামে। নেহার মুখ পুরোপুরি সাদা হয়ে গিয়েছিল, তার হাত কাঁপছিল। আমি রাজকে বললাম, রাজ, এদের বিল মকুব করে দাও আমার পক্ষ থেকে। সে বলল, জি ম্যাডাম, অবশ্যই। তারপর আমি নেহাকে বললাম, নাও, বিল আমি মিটিয়ে দিয়েছি, এখন তোমাকে লজ্জায় পড়তে হবে না। নেহা কিছু বলতে পারল না, শুধু দাঁড়িয়ে রইল। আমি বললাম, কিন্তু একটি কথা মনে রেখো, পরের বার যখন তুমি কাউকে নিচু দেখানোর কথা ভাববে, আগে এটি অবশ্যই জেনে নিও যে সামনের জনের কাছে কি আছে। তারপর আমি ঘুরলাম, পুরো রেস্তোরাঁ দিয়ে হেঁটে বাইরে বেরিয়ে গেলাম, মাথা উঁচু করে সম্মানের সাথে। পেছন থেকে নেহার কান্নার আওয়াজ আসছিল, তার বান্ধবীরা ফিসফিস করছিল। কুণাল লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছিল, কিন্তু আমার কোনো কিছুতে যায় আসছিল না, কারণ এটি তো মাত্র শুরু ছিল। আমি বাড়ি পৌঁছলাম, নিজের ঘরে গেলাম, হারওয়ান্তের ছবির সামনে বসে পড়লাম। এখন বাস, অনেক হয়েছে, কাল থেকে আমি সব ঠিক করব। আর পরের দিন সোমবার সকালে আমি বলবিন্দরজির অফিসে গেলাম। বলবিন্দরজি, এখন সময় এসে গেছে, আমাকে সবকিছু আইনি উপায় সেটেল করতে হবে। বলবিন্দরজি হাসলেন। আমি অপেক্ষা করছিলাম পুনামজি, বলুন কি করতে হবে। আমি বললাম, সবার আগে আমাকে আমার সব প্রপার্টির পুরোপুরি সুরক্ষা চাই, কেউ যেন আমার লিখিত অনুমতি ছাড়া কিছু করতে না পারে। তিনি বললেন, এটি তো আগে থেকেই আছে, সব কিছু আপনার নামে আছে, কিন্তু আমি আরও কিছু করতে চাই। আমি চাই যে নেহাকে বাড়ি থেকে বের করা হোক, ওই ফ্ল্যাট আমার এবং আমার নিজের বাড়িতে শান্তি চাই। বলবিন্দরজি বললেন, এটি একটু কঠিন, কারণ কুণাল আপনার ছেলে, কিন্তু হ্যাঁ, আপনি নোটিশ দিতে পারেন যে যদি তারা আপনার সাথে থাকতে চায় তবে নেহাকে নিজের ব্যবহার বদলাতে হবে। আমি বললাম, না, আমার নোটিশ চাই না, আমাকে তাদের বের করতে হবে। বলবিন্দরজি আমার ডায়েরি দেখলেন, রেকর্ডিংস শুনলেন, সব প্রমাণ দেখলেন। তারপর বললেন, পুনামজি, এই প্রমাণগুলোর সাথে আমরা মামলা করতে পারি, এল্ডার অ্যাবিউজের মামলা, ইমোশনাল হ্যারাসমেন্ট, ফাইন্যান্সিয়াল ফ্রড এবং প্রপার্টির ওপর বেআইনি দখলের চেষ্টা। আমি বললাম, তবে করুন। সেই দিনই বলভিন্দরজি কাগজপত্র তৈরি করলেন, একটি লিগ্যাল নোটিশ নেহা আর কুণালের নামে। পরের দিন মঙ্গলবার সকাল 10টায় একজন প্রসেস সার্ভার আমাদের বাড়িতে এলো। সে দরজায় কড়া নাড়ল। নেহা দরজা খুলল। সে জিজ্ঞাসা করল, এটি কি কুণাল শেঠি আর নেহা শেঠির বাড়ি? নেহা বলল, হ্যাঁ, কিন্তু কিসের জন্য? সে বলল, এটি লিগ্যাল নোটিশ, সাইন করুন। নেহা সাইন করল এবং নোটিশ নিল। সে খুলে পড়ল।
তার মুখ পুরোপুরি সাদা হয়ে গেল, হাত কাঁপতে লাগল। এটি কি? আমি আমার ঘরে বসেছিলাম, শান্ত, ধীর স্থির। নেহা আমার ঘরে এলো। মা, আপনি এটি কি করলেন? আমি বললাম, যা করা উচিত ছিল তাই করলাম। সে বলল, আপনি আমাদের ওপর মামলা করছেন? আমি বললাম, হ্যাঁ, এল্ডার অ্যাবিউজের মামলা, ইমোশনাল হ্যারাসমেন্টের মামলা এবং ফিনান্সিয়াল ফ্রডের মামলা। কিন্তু মা, আমি বললাম, আমি তোমার মা নই, আমি কুণালের মা। আর এখন আমার নিজের বাড়িতে শান্তি চাই। তাই তোমাকে আর কুণালকে 1 মাসের মধ্যে এই ফ্ল্যাট খালি করতে হবে। সে বলল, আপনি আমাদের বের করে দিচ্ছেন? আমি বললাম, হ্যাঁ, এটি আমার বাড়ি, আমার প্রপার্টি, আর আমার অধিকার আছে যে আমি ঠিক করব এখানে কে থাকবে। নেহা কাঁদতে লাগল। কিন্তু আমাদের কি হবে? আমরা কোথায় যাব? আমি বললাম, ওটা তোমাদের সমস্যা, আমার নয়। আরবের কি হবে? আরব কুণালের ছেলে। কুণাল যেখানে যাবে সে সেখানে যাবে। কিন্তু আমি আমার নাতির সাথে দেখা করার অধিকার রাখব। এটি কোর্ট ঠিক করবে। নেহা হাঁটু গেড়ে বসে পড়ল। মা, মাফ করে দিন, আমি ভুল করেছি, আমি আমার ব্যবহার বদলে দেব। আমি বললাম, 7 বছর। 7 বছর ধরে তুমি আমাকে কষ্ট দিয়েছ, আমার সম্মান কেড়েছ, আমার গয়না চুরি করেছ, আমার দস্তখত নকল করেছ, আমাকে আমার নিজের বাড়িতে কোণে ঠেলে দিয়েছ। আর এখন, যখন তুমি জানতে পারলে যে আমার কাছে কি আছে, এখন ক্ষমা চাইছ? মা, প্লিজ। আমি বললাম, অনেক হয়েছে, এখন তুমি যাও, আমার তোমার সাথে কোনো কথা নেই। নেহা উঠল আর বাইরে চলে গেল। আমি তার কান্নার শব্দ শুনতে পাচ্ছিলাম। সন্ধ্যায় কুণাল অফিস থেকে এলো। সেও নোটিশ পড়ল, তারপর আমার কাছে এলো। মা, এটি সব কি? আমি বললাম, বেটা বসে পড়ো, আমাকে তোমার সাথে কথা বলতে হবে। কুণাল বসে পড়ল, তার মুখে রাগ, লজ্জা আর দুঃখ সব কিছু ছিল। আমি বললাম, কুণাল, তুমি আমার ছেলে, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু গত 7 বছরে তুমি নেহাকে আমাকে কষ্ট দিতে দিয়েছ। তুমি দেখেছ যে সে আমার সাথে কেমন ব্যবহার করে, কিন্তু তুমি কিছু বলনি। সে বলল, মা, আমি বললাম, তুমি কি কুণাল? তুমি নিজের স্ত্রীর খুশির জন্য নিজের মায়ের সম্মান বিক্রি করে দিয়েছ। তুমি তাকে আমার গয়না চুরি করতে দিয়েছ, তুমি তাকে আমার প্রপার্টি হরপ করার ষড়যন্ত্র করতে দিয়েছ। কুণাল মাথা নিচু করে নিল। সে বলল, আমি জানতাম না মা। আমি বললাম, জানতে না নাকি জানতে চাইতে না? কুণাল কিছু বলল না। আমি বললাম, দেখো বেটা, আমি তোমার বিরুদ্ধে নই, কিন্তু এখন আমাকে আমার জীবন শান্তিতে বাঁচতে হবে, সম্মানের সাথে, এবং সেটি আমি নেহার সাথে করতে পারব না। সে বলল, তবে আপনি আমাদের বের করে দিচ্ছেন? আমি বললাম, হ্যাঁ, তোমাদের 1 মাসের সময় আছে, তোমরা অন্য কোথাও থাকার ব্যবস্থা করো। কিন্তু মা, আমাদের কাছে এত টাকা নেই যে আমরা কোনো ভালো ফ্ল্যাট ভাড়া নেব। আমি বললাম, বেটা, তুমি ভালো চাকরি করো, নেহাও আয় করে, তোমরা থাকতে পারো, শুধু আমার টাকার ওপর নির্ভরশীল হওয়ার অভ্যেস ছাড়তে হবে। আর আরব? আরব আমার নাতি, আমি তার সাথে দেখা করব, কিন্তু এটি তোমার দায়িত্ব যে তাকে সঠিক শিক্ষা দাও, তাকে শেখাও যে বড়দের সম্মান কিভাবে করতে হয়, ওই শিক্ষা যা তুমি ভুলে গিয়েছিলে। কুণাল উঠল, তার চোখে জল ছিল। মা, আমাকে মাফ করে দিন। আমি বললাম, আমি তোমাকে মাফ করছি বেটা, তুমি আমার ছেলে, কিন্তু এখন তোমাকে নিজের ভুলের দাম দিতে হবে। কুণাল চলে গেল। পরের সপ্তাহটি খুব উত্তাল ছিল। নেহার বাবা মা এলেন, তারা আমাকে বোঝানোর চেষ্টা করলেন, পুনামজি, আপনি এত বড় পদক্ষেপ নেবেন না, বাচ্চাদের ভুল হয়ে যায়। আমি বললাম, এরা বাচ্চা নয়, এরা প্রাপ্তবয়স্ক মানুষ যারা জানত যে তারা কি করছে। নেহার বাবা বললেন, কিন্তু আমাদের মেয়ে কোথায় যাবে? আমি বললাম, ও আপনাদের মেয়ে, আপনারা দেখুন। তারা হতাশ হয়ে চলে গেলেন। সোসাইটির মানুষও শুনে চমকে গেল। কেউ আমার সমর্থন করল, পুনামজি ঠিকই করেছেন, পুত্রবধূ অনেক বাড়াবাড়ি করেছিল। কেউ সমালোচনা করল, বার্ধক্যে নিজের ছেলেকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, এটি কেমন মা? কিন্তু আমি কারো পরোয়া করিনি, আমি জানতাম যে আমি সঠিক করছি। তারপর পুলিশও তদন্ত শুরু করল, কারণ আমার অভিযোগে ফিনান্সিয়াল ফ্রডের উল্লেখ ছিল। ব্যাংক সেই ফর্মটি তদন্তের জন্য দিল, যাতে নকল দস্তখত ছিল। ফরেন্সিক এক্সপার্ট কনফার্ম করল যে ওই দস্তখত নকল। পুলিশ নেহাকে জিজ্ঞাসাবাদ করল, সে প্রথমে অস্বীকার করল, তারপর ভেঙে পড়ল এবং সত্যি বলে দিল, হ্যাঁ, আমি ওই দস্তখত করেছিলাম, কিন্তু আমার উদ্দেশ্য ধোঁকা দেওয়ার ছিল না, আমি তো শুধু। কিন্তু আইনের চোখে উদ্দেশ্য গুরুত্ব রাখে না, কাজ গুরুত্ব রাখে। পুলিশ মামলা রেজিস্টার করল, নেহার বিরুদ্ধে ফ্রড আর ফোরজারির মামলা। এখন নেহার ওপর ক্রিমিনাল কেস ছিল, তার চাকরি বিপদে পড়ে গেল, তার কোম্পানি তাকে সাসপেন্ড করে দিল,
পেন্ডিং ইনভেস্টিগেশন। তার বান্ধবীরা তার থেকে দূরত্ব বজায় রাখল। কিটি পার্টির গ্রুপ থেকে তাকে বের করে দেওয়া হলো। আমরা কোনো ক্রিমিনালের সাথে থাকতে পারি না। সোসাইটির মানুষ তার সাথে কথা বলা বন্ধ করে দিল। চুরি করা মহিলা নিজেরই শাশুড়ির সাথে ধোঁকা করেছে। নেহার সামাজিক পতন হল। যে নারী কখনো দম্ভ করে বেড়াত, এখন লজ্জায় বাড়িতে লুকিয়ে থাকত। কুণালের চাকরিতেও এর প্রভাব পড়ল। তার কোম্পানিতে সবাই জেনে গেল, ইয়ার কুণালের বউ তার মায়ের সাথে ধোঁকা করেছে, পুলিশ কেস আছে। কুণালের প্রমোশন আটকে গেল। তার কলিগরা তার থেকে দূরে সরে গেল। 1 মাস কেটে গেল। কুণাল আর নেহাকে ফ্ল্যাট খালি করতে হলো। তারা সেক্টর 34-এ একটি ছোট 2 বিএইচকে ভাড়া নিল। 10,000 টাকা মাস ভাড়া। তাদের সব চাকচিক্য শেষ হয়ে গেল। নতুন গাড়ি বিক্রি করতে হলো ঋণ মেটানোর জন্য। দামি জামাকাপড়, ফার্নিচার সব কিছু বিক্রি করতে হলো। এখন তারা একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতো থাকতে লাগল সংগ্রাম করতে করতে। নেহার চাকরি চলে গেল। কেসের কারণে কেউ তাকে হায়ার করছিল না। এখন সে ঘরে বসে থাকত। ছোট ফ্ল্যাটে, যেখানে কোনো পরিচারিকা ছিল না, কোনো আরাম ছিল না, তাকে এখন নিজেকেই রান্না করতে হতো, পরিষ্কার করতে হতো, বাচ্চার দেখাশোনা করতে হতো। ওই সব কাজ যা সে আমাকে দিয়ে করিয়েছিল, এখন নিজেকেই করতে হচ্ছিল। কুণাল একদিন আমাকে ফোন করল, মা, আমি কি আরফকে নিয়ে আসতে পারি? ও আপনার সাথে দেখা করতে চায়। আমি বললাম, হ্যাঁ বেটা, অবশ্যই আনো। কুণাল আরফকে নিয়ে এলো। আরফ বড় হয়ে গিয়েছিল, এখন 7 বছরের ছিল। আমি তাকে জড়িয়ে ধরলাম। কেমন আছে আমার বাচ্চা? আরফ বলল, দিদিমা আপনার কথা মনে পড়ে। মম্মি বলতো যে আপনি অসুস্থ, তাই আমি দেখা করতে পারি না। আমি বললাম, বেটা, আমি একদম ঠিক আছি। দেখো, আমি তো দৌড়াতেও পারি। আমি একটু দৌড়ালাম। আরব হাসল। তারপর আমি তাকে খাওয়ালাম। রাজমা চাওয়াল তার প্রিয়। গাজরের হালুয়া বানিয়েছিলাম। আরব খুব খেল। বলল, দিদিমা, আপনার হাতের রান্না সবচেয়ে ভালো। কুণাল চুপচাপ বসেছিল। তার চোখে অনুশোচনা ছিল। যাওয়ার সময় সে বলল, মা, আমাকে মাফ করে দিন। আমি খুব বড় ভুল করেছি। আমি বললাম, কুণাল, আমি তোমাকে আগেই মাফ করে দিয়েছি। তুমি আমার ছেলে। কিন্তু এখন তোমাকে নিজের দায়িত্ব বুঝতে হবে। তোমাকে তোমার পরিবারকে সঠিক পথে আনতে হবে। সে বলল, আমি চেষ্টা করছি মা। নেহাও বদলাচ্ছে। তার এখন উপলব্ধি হয়েছে যে সে কি ভুল করেছে। আমি বললাম, ভালো কথা, কিন্তু শুধু উপলব্ধি যথেষ্ট নয়, পরিবর্তন দেখতে পাওয়া উচিত। সে বলল, দেখতে পাবেন মা, আপনি দেখবেন। সময় কাটল। 6 মাস পর কোর্টের শুনানি হল। বলবিন্দরজি আমার সব প্রমাণ পেশ করলেন, ডায়েরি, রেকর্ডিংস, ব্যাংক স্টেটমেন্টস, মেডিকেল রিপোর্টস, সবকিছু। নেহার পক্ষ থেকে কোনো জোরালো ডিফেন্স ছিল না। সে ভুল স্বীকার করল এবং ক্ষমা চাইল। বিচারক বললেন, এটি একটি খুব গুরুতর মামলা। এল্ডার অ্যাবিউজ আমাদের সমাজে বাড়তে থাকা একটি সমস্যা। কিন্তু কারণ অপরাধী নিজের ভুল মেনে নিয়েছে এবং ভুক্তভোগী নমনীয়তা দেখাতে বলেছে, আমি সাজায় একটু ছাড় দিচ্ছি। নেহাকে 2 বছরের প্রবেশনে ছাড়া হলো। যদি 2 বছরের মধ্যে কোনো অভিযোগ আসে, তবে তার জেল হবে। সাথে তাকে কমিউনিটি সার্ভিস করতে হবে। ওল্ড এজ হোমে প্রতি সপ্তাহে 10 ঘণ্টা কাজ করতে হবে। এই সাজা তার জন্য সবচেয়ে বড় শিক্ষা ছিল। এখন তাকে বৃদ্ধদের সেবা করতে হবে, ওই বৃদ্ধরা যাদের সে সবসময় বোঝা মনে করেছিল। প্রপার্টির বিষয়ে কোর্ট স্পষ্ট করে দিল যে সব প্রপার্টি পুনাম শেঠির। কুণাল বা নেহার কোনো অধিকার নেই, যতক্ষণ পর্যন্ত পুনামজি নিজে না দেন। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এখন আমি আইনিভাবে সুরক্ষিত ছিলাম। মাস কাটতে লাগল। আমি আমার ফ্ল্যাটে শান্তিতে থাকতে লাগলাম। সকালে উঠতাম, পূজা করতাম, প্রাতরাশ বানাতাম, তারপর ভ্রমণে যেতাম। পার্কে অন্য বৃদ্ধা মহিলাদের সাথে দেখা হতো, কথা হতো। দুপুরে সুশীলা মাসি আসতেন। আমরা চা খেতাম, গল্প করতাম। সন্ধ্যায় আমি আমার পুরনো বান্ধবীদের সাথে দেখা করতাম, কখনো তাদের বাড়ি, কখনো আমার বাড়ি। মাসে একবার আমি বলবিন্দরজির সাথে দেখা করতাম, নিজের আর্থিক বিষয়গুলো পর্যালোচনা করতাম। আমার আয় সেই 1 লাখই ছিল প্রতি মাসে পেনশন এবং ভাড়া থেকে, কিন্তু এখন কেউ তা ছিনিয়ে নেওয়ার মতো ছিল না। সব কিছু আমার ছিল। আমি যেভাবে চাই খরচ করতাম। আমি কিছু খুশির জন্য খরচ করা শুরু করলাম। নতুন জামা কাপড় কিনলাম, বাড়ির মেরামত করালাম, দেওয়ালে নতুন পেইন্ট করালাম, মাস্টার বেডরুমে আবার শিফট হয়ে গেলাম, হরবন্তের ছবি আবার নিজের জায়গায় লাগালাম, এবং সবচেয়ে বড় কথা, আমি আমার সম্মান ফিরে পেলাম। সোসাইটির মানুষ এখন আমাকে সম্মানের সাথে দেখত। পুনমজি ঠিকই করেছেন। তিনি নিজের জন্য রুখে দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছেন যে বৃদ্ধরা অসহায় হয় না। কিছু মহিলা আমার কাছে পরামর্শ নেওয়া শুরু করলেন। তারা বলতেন, পুনমজি, আমার পুত্রবধূও আমার সাথে এমনটাই করে, আমি কি করি? আমি তাদের পরামর্শ দিতাম, আগে নিজের অধিকারকে বোঝো। যা তোমার, তার ওপর তোমার হক আছে। কাউকে তা ছিনিয়ে নিতে দিও না।
আর যদি দরকার পড়ে তবে আইনের সাহায্য নাও, ভয় পেও না। আমার গল্প চণ্ডীগড়ে ছড়িয়ে গেল, খবরের কাগজেও ছাপা হল। বৃদ্ধা মহিলা নিজের অধিকারের জন্য লড়াই করলেন এবং জিতলেন। কিছু এনজিও আমাকে ডাকল, পুনমজি আসুন এবং অন্য বৃদ্ধা মহিলাদের নিজের অভিজ্ঞতা বলুন। আমি গেলাম, আমি আমার গল্প শোনালাম। শত শত মহিলা শুনলেন। কয়েকজনের চোখে জল ছিল, কেউ হাততালি দিলেন। আমি বুঝতে পারলাম যে আমি একা ছিলাম না। হাজার হাজার মহিলা এমন ছিলেন যারা নিজেদের বাড়িতেই কষ্ট পাচ্ছিলেন, কিন্তু এখন তারা আশা পেয়েছেন। তারা জেনে গেছেন যে লড়াই করা যায়। কুণাল আর নেহার জীবন ধীরে ধীরে বদলাতে লাগল। নেহা ওল্ড এজ হোমে কাজ করতে গিয়ে অনেক কিছু শেখার সুযোগ পেল। সে দেখল যে বৃদ্ধরা কতটা একা হয়, কত কষ্ট সহ্য করে। একদিন সে এক বৃদ্ধা মহিলার সাথে কথা বলল, যাকে তার নিজের ছেলে ওখানে ছেড়ে দিয়েছিল। ওই মহিলা বললেন, আমি আমার ছেলেকে মানুষ করলাম, পড়ালাম, বড় করলাম, এবং এখন যখন আমি বৃদ্ধ হয়ে গেলাম তো সে আমাকে এখানে ফেলে দিল। বলল যে তার কাছে সময় নেই। নেহার চোখে জল এসে গেল। তার নিজের ভুলের উপলব্ধি হল। সে আমার কাছে ক্ষমা চাওয়ার সাহস করল। একদিন সে কুণালের সাথে এলো, বলল, মা, আমাকে মাফ করে দিন। আমি খুব বড় ভুল করেছি। আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আমার এখন বুঝতে পেরেছি যে আমি কতটা খারাপ করেছি। আমি তাকে দেখলাম, তার মুখে সত্যিকারের অনুশোচনা ছিল। আমি বললাম, নেহা, আমি তোমাকে মাফ করছি, কিন্তু ক্ষমা শুধু শব্দে হয় না, তোমাকে নিজের কাজ দিয়ে দেখাতে হবে যে তুমি বদলে গেছ। সে বলল, আমি দেখাবো মা, আমি ওয়াদা করছি। এবং সে সত্যি সত্যি দেখালো ধীরে ধীরে। এখন যখন সে আমার সাথে দেখা করতে আসত, সম্মানের সাথে কথা বলতো। মা, আপনার কিছু চাই? মা, আপনি কেমন আছেন? মা, আমি আপনার জন্য কিছু বানিয়ে এনেছি। ছোট ছোট জিনিস, কিন্তু সেগুলোতে পরিবর্তন দেখা যেত। আরবও এখন নিয়মিতভাবে আসতে লাগল। প্রতি সপ্তাহে শনিবার রবিবার আমার কাছে থাকত। আমি তাকে খাওয়াতাম, গল্প শোনাতাম, খেলতে নিয়ে যেতাম। সে এখন আমাকে ভালোবাসত। দিদিমা, আমি আপনার সাথে থাকতে চাই। আমি হাসতাম, বেটা, তুমি তোমার বাবা মায়ের কাছে থাকো, কিন্তু দিদিমার সাথে দেখা করতে থেকো। সব সময় দিদিমা। কুণালও বদলে গিয়েছিল। এখন সে অনেক বেশি দায়িত্বশীল ছিল, নিজের পরিবারকে সামলাচ্ছিল। সে একদিন আমাকে বলল, মা, আমার বাবার খুব কথা মনে পড়ে। যদি তিনি থাকতেন তবে আমাকে সঠিক পথ দেখাতেন। আমি বললাম, বেটা, তোমার বাবা সবসময় বলতেন যে সম্মান সবকিছুর উপরে, টাকার থেকে বেশি, আরামের থেকে বেশি। তুমি তার এই কথাটি মনে রেখো। সে বলল, মনে রাখব মা। এখন আমার জীবন শান্তিতে চলছে। আমি সকালে উঠি, হরবান্তের ছবির সামনে প্রদীপ জ্বালাই, বলি, দেখো আমি সব সামলে নিয়েছি, যেমন তুমি বলেছিলে। তারপর নিজের দিন শুরু করি, পূজা, প্রাতরাশ, ভ্রমণ, বন্ধুদের সাথে মেলা, টিভি দেখা, পড়া। সন্ধ্যায় বারান্দায় বসি, চা খাই, সূর্যাস্ত দেখি এবং খুশি থাকি, কারণ এখন আমি আজাদ ছিলাম, নিজের জীবনের মালিক ছিলাম। নেহার অবস্থা এখন অনেক বদলে গিয়েছিল। তার চাকরি চলে গিয়েছিল, তাই টাকার টানাটানি ছিল। কোণালের স্যালারি দিয়ে কোনোভাবে ঘর চলছিল। আগে যা দামি রেস্তোরাঁয় খেত, এখন বাড়ির সাধারণ খাবার খেতে হতো। আগে যা কিটি পার্টিতে যেত, এখন কেউ তাকে ডাকত না। তার সব বন্ধু তার থেকে দূরে চলে গিয়েছিল। সোসাইটিতে মানুষ তাকে দেখলে ফিসফিস করত। ওই যে ও না, যে নিজের শাশুড়ির সাথে ধোঁকা করেছিল, পুলিশ কেস হয়েছিল। নেহা মাথা নিচু করে বেরিয়ে যেত। তার মাও তাকে বকেছিলেন, তুমি কি করে দিলে নেহা, এত ভালো শাশুড়ি ছিলেন, ওনার সাথে এমন ব্যবহার করলে। নেহার বাবা বলেছিলেন, আমরা তোমাকে এমন সংস্কার দিইনি, লজ্জা হওয়া উচিত তোমার। এখন নেহার রোজ অনুশোচনা হতো যদি সে এমন না করত, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। যা হয়ে গেছে তা হয়ে গেছে। এখন ব্যাস নিজের কাজের দাম দিতে হবে। 1 বছর কেটে গেল। নেহা নিজের প্রবেশন পূর্ণ করল। কোনো আর অভিযোগ আসেনি। সে একটি ছোট কাজ পেল, রিসেপশনিস্টের, 15,000 টাকা মাস বেতন। আগে যা 50,000 আয় করত, এখন 15,000। কিন্তু না থাকার থেকে তো ভালো ছিল। ধীরে ধীরে তাঁর আর কোণালের জীবন স্থির হয়ে গেল, সাধারণ কিন্তু সন্তোষজনক। আরব স্কুলে ভালো করছিল, কোণালের চাকরি ঠিক চলছিল, আর সবচেয়ে বড় কথা, এখন তাদের মধ্যে ভালোবাসা আর সম্মান ছিল। নেহা শিখে নিয়েছিল যে সম্পর্ক টাকা দিয়ে নয়, অনুভূতি দিয়ে তৈরি হয়। 2 বছর পর আমি একটি সিদ্ধান্ত নিলাম। আমি আমার ওসিয়ত বানালাম বলবিন্দরজির সাহায্যে। আমার 3টি প্রপার্টির মধ্যে 2টি কোণালের নামে করে দিলাম, সেক্টর 22-এর ফ্ল্যাট এবং সেক্টর 18-এর দোকান। কিন্তু 3য় প্রপার্টি, সেক্টর 17-এর দ্য ক্রাউনওয়ালা বিল্ডিং, আমি আরবের নামে করে দিলাম, তার 18 বছর বয়স হওয়া পর্যন্ত ট্রাস্টে। এফডির অর্ধেক অংশ কোণালের নামে, অর্ধেক একটি নারী সুরক্ষা এনজিওর নামে। আমি কোণালকে ডাকলাম এবং জানালাম, বেটা, এটি আমার সিদ্ধান্ত।
কুণাল বলল, মা, আপনাকে এখনই ওসিয়ত বানানোর কি দরকার? আপনি তো অনেক বছর বাঁচবেন। আমি হাসতে হাসতে বললাম, বেটা, বয়সের কি ভরসা? কিন্তু হ্যাঁ, আমি এখন একদম সুস্থ। এটি তো শুধু সতর্কতা। কিন্তু মা, আপনি এত সব আমার নামে করে দিলেন। আমি বললাম, বেটা, তুমি আমার ছেলে, তোমার ছাড়া আমি কাকে দেব? কিন্তু হ্যাঁ, একটি শর্ত আছে। সে বলল, কি শর্ত মা? তুমি নেহাকে সম্মানের সাথে রাখবে এবং আরফকে সঠিক সংস্কার দেবে, তাকে শেখাবে যে বড়দের সম্মান কিভাবে করতে হয়। সে বলল, অবশ্যই মা, আমি ওয়াদা করছি। আমি তাকে জড়িয়ে ধরলাম। আমার তোমার উপর ভরসা আছে। আর আজ ৩ বছর পর আমি আমার ফ্ল্যাটে বসে আছি। ৭৭ বছর বয়সে হরবান্তের ছবি আমার সামনে আছে। আমি তার সাথে কথা বলছি। দেখো, সব ঠিক আছে। কুণাল শিখে নিয়েছে, নেহা বদলে গেছে, আরাফ বড় হচ্ছে ভালো সংস্কারের সাথে। আর আমি খুশি আছি, শান্ত আছি, আজাদ আছি। আমার জীবন এখন আমার নিজের। আমি যা চাই করি, কারো ভয় নেই, কারো পরোয়া নেই। প্রতি মাসে আমার অ্যাকাউন্টে ১ লাখ আসে। আমি যেভাবে চাই খরচ করি। কখনো মন্দিরে দান করি, কখনো গরিব বাচ্চাদের পড়াশোনার জন্য, কখনো নিজের খুশির জন্য নতুন জামা কাপড়, নতুন গয়না। আমার কাছে বন্ধু আছে, পরিবার আছে, সম্মান আছে। আর সবচেয়ে বড় কথা, আমার কাছে নিজের ওপর ভরসা আছে। আমি জানি যে যদি আবার কখনো কেউ আমাকে নিচু দেখানোর চেষ্টা করে, তবে আমি লড়ব এবং জিতব, কারণ আমি শিখে নিয়েছি ধৈর্য এবং রণনীতি দিয়ে প্রতিটি লড়াই জেতা সম্ভব। আজ আমি ওই সকল মহিলাদের বলতে চাই যারা আমার গল্প শুনছেন, যদি আপনারাও এমন কোনো বিপদের মধ্য দিয়ে যাচ্ছেন, তবে সাহস হারাবেন না। নিজের অধিকারকে জানুন, নিজের জিনিসগুলোকে সুরক্ষিত রাখুন, প্রমাণ জোগাড় করুন। আর যখন সঠিক সময় আসবে, তখন লড়ুন। আইন আপনার সাথে আছে, সমাজ আপনার সাথে আছে। শুধু আপনাকে আপনার নিজের সাথে হতে হবে। আর মনে রাখবেন, বয়স শুধু একটি সংখ্যা। অভিজ্ঞতা এবং বুদ্ধিমত্তা যে কোনো বয়সে শক্তি হয়ে উঠতে পারে। আমি ৭৪ বছর বয়সী ছিলাম, কিন্তু আমি নিজের জন্য রুখে দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছি যে বৃদ্ধরা অসহায় হয় না। তাই আপনারাও রুখে দাঁড়ান নিজেদের জন্য, নিজেদের সম্মানের জন্য, কারণ সম্মানের সাথে বাঁচা প্রত্যেকের অধিকার, চাই বয়স যাই হোক না কেন। যদি আপনাদের আমার গল্প পছন্দ হয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যদি আপনারাও এমন কোনো বিপদের মধ্য দিয়ে যাচ্ছেন, তবে মনে রাখবেন, ধৈর্য এবং রণনীতি দিয়ে প্রতিটি লড়াই জেতা সম্ভব। ধন্যবাদ।